ইসরায়েলে আবারও জোরালো হামলা ইরানের। দুই দেশই সচল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের অদূরে ভূমিকম্প, প্রাকৃতিক নয় সন্দেহ আইডিএফের। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অস্বাভাবিক আমানত বৃদ্ধি ও অবৈধ উপার্জনের ফল, মত অর্থনীতিবিদদের। চুক্তির মাধ্যমে সুযোগ আছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার। ছাত্রগণ আন্দোলন শুরু হয় তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় নেই অগ্রগতি। এনসিসি গঠন সহ অধিকাংশ বিষয়েই মতানৈক্য। সবাইকে আপনি আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। এনসিপির নিবন্ধনের আবেদন জমা কাল। ইসির শর্ত পূরণে সময় লেগেছে জানালেন সদস্য সচিব। ৬ ধরনের প্রতীকের প্রস্তাবনা দলটির। প্রস্তাবিত বাজেটের কর বিন্যাস বাড়াবে পণ্য সেবা মূল্য। সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধি হয় এমন পণ্যের শুল্ক আরোপ ভালো সিদ্ধান্ত নয় বলছেন বিশ্লেষকরা। খুলনা মেডিকেলে কিট সংকটে বন্ধ করোনা পরীক্ষা, চালু হয়নি আরটি-পিসিআর ল্যাব। হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। ভাঙনের কবলে টাঙ্গাইলে যমুনা পাড়ের মানুষ, ক্ষয়ক্ষতির সংখ্যায় ৮ শতাধিক পরিবার। অবৈধভাবে বালু উত্তোলনকে দুষছেন ভুক্তভোগীরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান। তেহরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর 18তম ওয়েভে টার্গেট হয়েছে তেল আবিব। আর দক্ষিণ হলুনের একটি ভবনে বড় ধরনের বিস্ফোরণ হয়, আগুনও ছড়িয়ে পড়ে। উত্তরে নেতানিয়া থেকে দক্ষিণে এশদোদ, রাজধানী তেল আবিব সহ মধ্যাঞ্চলে সাইরেনের আওয়াজ শোনা যায়। তেল আবিবের দাবি, তেহরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল ঠেকিয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল থাকার দাবি করেছে দুদেশই। এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ৩৩ জন, যাদের মধ্যে ৩ জনের অবস্থায় সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের 2টি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। হামলার শিকার হয়েছে দক্ষিণাঞ্চলীয় বীরসেবা শহরও। সংঘাতের নবম দিনে ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। টার্গেট করা হয়েছে একাধিক এলাকা। তেহরানের দক্ষিণে কম শহরে আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয় বহুতল ভবন। মালার্ড এলাকা লক্ষ্য করেও মিসাইল ছোড়া হয়। ইস্ফাহান ও তেহরান প্রদেশেও হয়েছে হামলা। এক বিবৃতিতে নতুন করে জোরালো অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ। নাজাফাবাদে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান কোম কারাজ এলাকায় সক্রিয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকা। শুক্রবার স্থানীয় সময় রাত 9:19 তেহরানের অদূরে সেমনান প্রদেশে 5.1 মাত্রার কম্পন অনুভূত হয় এবং এই সেমনান শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে ছিল উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র। কম্পন অনুভূত হয় খোয়াম প্রদেশ তেহরানেও। খোয়াম প্রদেশেই ফোর্দো পারমাণবিক স্থাপনার অবস্থান। তবে এই কম্পন প্রাকৃতিক নয় বলে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আইডিএফ দাবি করছে ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালানোয় এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। তেহরান দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালাতে পারে বলেও সন্দেহ করা হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ইসরায়েলের হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতে সিসি ক্যামেরা হ্যাক করছে ইরান এমন অভিযোগ তেল আবিবের। তাদের দাবি, ঘরে ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করেই পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান। ইসরায়েলের রেডিও চ্যানেলে এমন সতর্কবার্তাই প্রচার করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। গুঞ্জন, বাড়িতে বসানো ক্যামেরাগুলো হ্যাক করছে ইরানি সাইবার গোয়েন্দারা। এরপর থেকেই বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক। গেল সপ্তাহে তেল আবিবে ইরানের মিসাইল আঘাত হানার পর থেকে ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন। প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বলেন, ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত হেনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা। এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করেছে, যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে বারবার ঘটছে এ ধরনের হ্যাকিং। অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল। হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান। তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় অনেক ইসরায়েলি ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন। তবে এ ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায়, যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রুপক্ষ। অন্যদিকে সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও। দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় $90 মিলিয়ন চুরির দাবি করেছে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো। ইরানের প্রধান দুটি ব্যাংকেও চালানো হয় সাইবার অ্যাটাক। রেজবানা সাইমা, যমুনা নিউজ। 1 বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ, আর এর বড় অংশই অবৈধভাবে উপার্জিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় এই অর্থের বেশিরভাগই পাচার হয়েছে বলেই মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পাচারের তথ্য জানা এবং অর্থ ফিরিয়ে আনার সুযোগ আছে বলেও মনে করছেন তারা। বলছেন, অবৈধ উপার্জনের উৎস বন্ধ করতে হবে। অবৈধ উপার্জন গচ্ছিত রাখার নিরাপদ স্থান হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। দেশটির ব্যাংকগুলো আমানতকারীদের তথ্য গোপন রাখার নিশ্চয়তা দিয়ে থাকে, যে কারণে সুইস ব্যাংকে পৃথিবীর অন্য দেশের ন্যায় বাংলাদেশিরাও টাকা জমা করে থাকে। সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ 58,95,00,000 সুইস ফ্রা, টাকার অঙ্কে যার পরিমাণ 8,500 কোটির উপরে। 1 বছর আগেও এর পরিমাণ ছিল মাত্র 264 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় অনেকে অর্থ পাচার করে জমা করেছে সুইস ব্যাংকে, যে কারণে হঠাৎ বেড়েছে আমানতের পরিমাণ। বছরে এমনি কিছু টাকা পয়সা ট্রান্সফার হয়। আবার 24-এর আন্দোলনের ফলে লোকজন যারা নাকি এই সমস্ত লন্ডারিং করে, তাই না, মানে যারা নাকি টাকা পয়সা পাচার করার সাথে জড়িত, তারাও আসলে ভীত হয়েই হয়তো বা টাকা পয়সা সব ট্রান্সফার করে দিচ্ছে। 2024-এ বিশেষ করে যখন নাকি ছাত্র গণ আন্দোলন শুরু হয়, তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে। পাচার করা অর্থ উদ্ধারে সুইজারল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ বিশ্লেষকদের। এর মাধ্যমে পাচারকারীদের সম্পর্কেও তথ্য জানা সম্ভব বলেও মনে করেন তারা। এখন তো দেশ হিসাবে আছে, বিস্তারিত যে পরিসংখ্যান সেটা সুইস গভর্নমেন্টের সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতার মাধ্যমে তারা এটা পেতে পারেন এবং তখন আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ না। আর একটা বড় অংশই অবৈধ অর্থ পাচারের সাথে জড়িত, আমাদেরকে সে ধরনের পদক্ষেপে যেতে হবে। তাদের সাথে আমাদের চুক্তি থাকে যে ব্যাংকিং ইনফরমেশনগুলো ওরা ডিসক্লোজ করবে, তাই না, তাহলে তো এটা শুধু সরকার খালি ইনফরমেশনগুলো পাবে তা না, এগুলোকে বৈধ পথে গেল না অবৈধ পথে গেল সেটাও বের করতে পারে। দুর্নীতি, ব্যাংক লুটপাট এবং অবৈধভাবে উপার্জিত অর্থ ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেও অর্থ পাচার হয়ে থাকে। তাই পাচার ঠেকাতে এসব উৎস বন্ধে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। উৎসকে আমাদের বন্ধ করতে হবে। সুতরাং সুশাসন, জবাবদিহিতা, স্পষ্টতা আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যেটা এখন আমরা চেষ্টা করছি, তাহলে এটা বন্ধ হবে। কিন্তু পুরনো যেটা নেওয়া হয়েছে সেটাও আনার ব্যবস্থা করতে হবে।
অর্থ পাচার কমিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার মধ্যেও সমন্বয় থাকা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। ইনফরমেশনগুলো আদান প্রদানের সুযোগ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ছাড়া এখনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায়। রাষ্ট্রের মূলনীতি, এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন কিংবা প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও মতানৈক্য। এখনই আশা ছাড়ছেন না বিশ্লেষক ও রাজনীতিকরা, বরং বোঝাপড়ার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর মানসিকতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। জোর দিচ্ছেন কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি নির্ধারণে। বাকিটা জানাবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। দ্বিতীয় দফায় চলছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশে জামায়াত ইসলামী ও এনসিপির অবস্থান অভিন্ন থাকলেও বিএনপির আছে মতভিন্নতা। অন্যান্য দলগুলো নিজস্ব মতামত উপস্থাপন করছে। টানা 3 দিনের আলোচনায় কেবল ৭০ অনুচ্ছেদে ঐকমত্যে পৌঁছেছে সবগুলো দল। মামলা ইস্যু চলমান আলোচনার মধ্যে আর কোনো বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছাতে পারলেও রাজনীতি বিশ্লেষক ও দলগুলো এই অগ্রগতিকেই ইতিবাচকভাবে দেখছেন। যদি ৭০ অনুচ্ছেদ নিয়ে যা বলা হয়েছে এটুকু যদি হয়ে থাকে তাহলে তো আমি মনে করি যে না, ভালোই হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তো এগুলো হয় না, আর বাকিগুলো হয়নি। হওয়াটা এত সহজ না, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, আলাপ আলোচনার ব্যাপার। অর্থ বিল এবং আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। দলের নির্বাচনী ইশতেহারে আরও দুটো জিনিস কেউ কেউ যুক্ত করতে চান। একটা হচ্ছে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার ইস্যু। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যের কাছাকাছি অবস্থানে। নেতারা জানান উচ্চকক্ষের বিষয়ে অধিকাংশ দলই একমত হয়েছে, কিন্তু সংখ্যানুপাতিক হারে তা নির্ধারণ হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। এনসিসি নিয়ে বিএনপির রয়েছে বিরোধী অবস্থান। যারা একমত হয়েছে তাদের মধ্যেও বিতর্ক আছে সাংবিধানিক কাউন্সিলের ক্ষমতা ও ব্যাপ্তি নিয়ে। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এনসিসির মধ্যে যুক্ত না রাখা, যাতে এই দুটো প্রতিষ্ঠান অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত না হয়। সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষেত্রে এবং অ্যাটর্নি জেনারেলেরও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন ইলেকটোরাল কলেজকে আর একটু সম্প্রসারিত করা যায় কিনা। কমিশনের দ্বিতীয় দফার প্রথম বৈঠক বয়কট করেছিল জামায়াত ইসলামী। দ্বিতীয় দিনে জামায়াত নেতাদের অপ্রাসঙ্গিক আলোচনা ও দীর্ঘ সময় নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াকআউট করে সিপিবি বাসদ। বাদানুবাদ হয়েছে এনসিপি ও 12 দলীয় জোটের নেতাদের মধ্যে। ঐকমত্য কমিশনের আলোচনায় এমন অস্বস্তি তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। যারা ঐকমত্য কমিশনের দায়িত্বশীল আছেন তাদের একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করে নিতে হবে আর কি, তাই না? তাদেরকে বুঝতে হবে যে সংখ্যায় হয়তো দলে দলে পার্থক্য আছে, কিন্তু সবাইকে আপনি আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, তারা এজেন্ডার বাইরে যে কাউকে এরকম পলিটিক্যাল স্টেটমেন্ট দেবার যেটা বিষয়ের সাথে সম্পর্কিত না, এই সুযোগ ঐকমত্য কমিশন দিচ্ছে কেন? ইত্যাকার কিছু কিছু প্রশ্ন আছে, তবে এই টানাপোড়েন পুরো ঐকমত্য কমিশনের কাজকে ভণ্ডুল করে দেবে এটা আমি মনে করছি না। যেসব বিষয়ে কমিশনের সুপারিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হবে না তা পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে আপনি তাদের ঘাড়ে চাপিয়ে দেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল অর্থাৎ রোববার আবেদন ফর্ম জমা দেওয়া হবে বলে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন। আর সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ইসির শর্ত পূরণের জন্যই আবেদনের দেরি হয়েছে। নির্বাচনের জন্য 6 ধরনের দলীয় প্রতীকের সম্ভাবনাও আছে দলটির, তবে শেষ পর্যন্ত কোন প্রতীক চান এখনই তা জানাতে চান না নেতারা। বাকিটা জানাবেন সহকর্মী লামিয়া তিথি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ 28 মে। এর 4 মাস পেরিয়েছে, কিন্তু এখনও দলটির নিবন্ধনের জন্য আবেদন করেনি নির্বাচন কমিশনে। এ অবস্থায় ঐকমত্য কমিশন সহ সরকারের সাথে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলে কিছু দল। নতুন দলটির সদস্য সচিব জানাচ্ছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় লাগে। জেলা উপজেলা কমিটি গঠনের প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি। জেলা কমিটি, উপজেলা কমিটি, অফিস, কার্যকর অফিস এবং
সদস্য ফর্মের যে বাধ্যবাধকতার জায়গাগুলো রয়েছে এনসিপি ইতিমধ্যে সেগুলো পূরণ করেছে। তো আমরা আশাবাদী যে যতটুকু শর্ত পূরণ করতে বলা হয়েছে তা আমরা পূরণ করেই নিবন্ধন কমিশনে আবেদন করছি। সামগ্রিকভাবে এখন সর্বশেষ মুহূর্তের আর কি যাচাই বাছাই চলছে। আশা করি সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করতে পারবো। নিবন্ধিত হলে নির্বাচনী প্রতীক পাবে এনসিপি। এক্ষেত্রে প্রশ্ন ছিল তাদের পছন্দের প্রতীক নিয়েও। প্রতীকের বিষয়ে 5-6টা প্রতীকের বিষয়ে আমরা একটা চিন্তা করেছি, কিন্তু আমরা আবেদন সাবমিট করার পরই এটা গণমাধ্যমে প্রকাশ করতে চাই। কলম, বই, তারপরে মুষ্টিবদ্ধ হাত, এরপরে হচ্ছে লাঠি, এ ধরনের বিভিন্ন প্রতীক, শাপলা বা এই ধরনের নানা ধরনের প্রতীক তারা জনগণের থেকে পক্ষ থেকে আসছিল। আমাদের যে রেজিস্ট্রেশন কমিটি আছে তারাও আলাপ আলোচনা করতেছে, কথা বলতেছে। এটা হয়তো শেষ মুহূর্তে চূড়ান্ত হবে। নিবন্ধন সম্পন্ন করতে যে কোনো রাজনৈতিক দলের ঠিকানার প্রয়োজন হয়, সেটা পূরণ করে আগামী 1 বছরের জন্য রূপায়ণ টাওয়ারই হবে জাতীয় নাগরিক পার্টির ঠিকানা। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষ তাদের মধ্যকার 1 বছরের জন্য এই কার্যালয়টি, রূপায়ণ টাওয়ারের এই বিল্ডিং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। রূপায়ণ টাওয়ারেরই একটি ফ্লোর আমরা চুক্তিপত্র করেছি নিবন্ধনের জন্য, 1 বছরের জন্য চুক্তিপত্র। এনসিপির 6ষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দেয়া হয়। বাজেটে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্তের জন্য কোনো সুসংবাদ আছে কি? কিছুটা কম টাকায় পাওয়া যাবে পণ্য কিংবা সেবা? না, তেমন কোনো বার্তা নেই। সমাজের বড় জনগোষ্ঠীর মধ্যে এখন দীর্ঘশ্বাস। প্রস্তাবিত বাজেটে নানা ক্ষেত্রেই কর বিন্যাস করেছেন অর্থ উপদেষ্টা। এতে একদিকে পণ্যমূল্য বাড়বে, আর অন্যদিকে সেবা ব্যয়ের জন্য আগের চেয়ে বেশি অর্থই গুনতে হবে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধি হয় এমন সব পণ্যের শুল্ক আরোপ ভালো সিদ্ধান্ত নয়। 2 বছর ধরেই চলছে উচ্চ মূল্যস্ফীতি। অনেকে যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। বলা যায় সঞ্চয় ভেঙেও জীবন নির্বাহ করছেন অনেক স্বল্প আয়ের মানুষ। একদিকে পণ্যের দাম বেশি, অন্যদিকে বাড়ছে না আয়। নতুন কর্মসংস্থানের পথও বলা যায় রুদ্ধ। এর মধ্যে এসেছে বাজেট প্রস্তাবনায় নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য তেমন সুখবর নেই। নিম্ন শ্রেণীর এবং মধ্য শ্রেণীর দারুণ অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। যদি বাসের ভাড়া বেড়ে যায় বা অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে আমাদের এই সামঞ্জস্যপূর্ণ আয়ে আমাদের ব্যয় মেটানো আসলে কষ্টসাধ্য ব্যাপার হবে। আমি বিগত 9 মাসে মাইনাস ফিগার, আমি ঋণগ্রস্ত। ব্যবসা বাণিজ্য মনে করেন হয়ে যাইতেছে, সংকুচিত হয়ে যাইতেছে। ব্যাংকের টাকা, লোনের টাকা ভাঙা সংসার চালাইতেছি। নিত্য ব্যবহার্য পণ্যের উপর শুল্ক কর বৃদ্ধির ফলে বাড়ছে হাহুতাশ। করজালে আটকা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। আগামী মাস থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাড়বে 10 থেকে 15%। এর ফলে উস্কে যাবে মূল্যস্ফীতি। ট্যাক্স বাড়াইছে, ভ্যাট বাড়াইছে, এটা মানুষ অস্তিত্ব থাকবো না। মানুষ কি করব? আর যারা মধ্যম শ্রেণীর লোক তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর যাদের পয়সা আছে এটা তো চলে গেছে। অনেকেরই প্রত্যাশা ছিল মূল্যস্ফীতির বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়বে, কিন্তু তা হয়নি। বরং ঢাকা ও চট্টগ্রাম সিটিতে বসবাসকারী আয়করদাতাদের ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। মাসিক 62,500 টাকা থেকে 70,833 টাকা মাসিক আয়ের ব্যক্তিদের কর দিতে হবে 15%। এতে তাদের কর বাড়বে 29%। সরকারি খাতের কর্মকর্তাদের জন্য যদি এই বিশেষ সুবিধার প্রয়োজন হয়, তাহলে বেসরকারি খাতের জন্য আসলে করমুক্ত আয়সীমাটি এটি বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। বেসরকারি খাতেরকে মাথায় রেখে করমুক্ত আয়সীমাটি যাতে 4 থেকে 4.5 লক্ষ পর্যন্ত এটিকে যাতে ঊর্ধ্ব সমন্বয় করা হয়। পণ্য ও সেবায় ভ্যাট এবং অন্যান্য শুল্ক বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় বাড়বে। প্লাস্টিকের তৈরি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার, হাইজিন ও টয়লেট সামগ্রীতে ভ্যাট এখন 15%। মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদির উপর কমানো হয়েছে ভ্যাট ছাড়। গণপরিবহনে অগ্রিম কর বেড়েছে দ্বিগুণ। এতে উস্কে যাবে সেবা ব্যয়, ব্যয়ের চাপে পড়বে যাত্রীরা। মধ্যবিত্তের উপরে যে দায়টি চাপিয়ে অথবা তার উইথড্র করে যে
পরিমাণ সুবিধা নিচ্ছেন, অন্য ধরনের কোনো জায়গা কি আপনি এই সুবিধাটি দিচ্ছেন কি না, যেটা আসলে আপনি না দিয়ে এটা মধ্যবিত্তকে দিতে পারতেন? সেই জায়গা থেকে আমাদের কাছে বেশ কিছু জায়গায় মনে হয়েছে যে সরকার এমন কিছু জায়গায় ভ্যাটের এক্সামশনস দিয়েছেন বা উইথড্র করবেন বলেছেন, যে জায়গাগুলো আসলে কর ন্যায্যতার পরিপন্থী। আমদানি শুল্ক দ্বিগুণ করায় বাড়বে প্রসাধনীর দাম। ভ্যাট বৃদ্ধির ফলে দাম বাড়বে রড ও স্টিল পণ্যে, ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইনে পণ্য কেনাকাটায় বাড়বে ব্যয়, যা মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রাকে করবে আরও সংকটাপন্ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কিট সংকটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা বন্ধ। হাসপাতালে RT-PCR ল্যাবও চালু করা যায়নি। এদিকে ভর্তি রোগীর স্বজনরা হাসপাতাল থেকে ওষুধ না পাওয়া সহ নানান অভিযোগ করছেন। কর্তৃপক্ষ বলছে কিট সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে, আর রোগীদের সেবা নিশ্চিতে প্রস্তুত করা হয়েছে করোনা ইউনিট এবং 10টি ICU শয্যা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার 15 জনের কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে মেলে করোনার উপস্থিতি। এর আগের 3 দিনে পরীক্ষায় করোনা শনাক্ত হয় আরও 3 জনের। আবারও যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় এই সরকারি হাসপাতালে কিট সংকটে বন্ধ হয়ে গেছে শনাক্তকরণ পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে বন্ধ হয়ে যায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জনবল সংকটে চালু করা যায়নি RT-PCR ল্যাবও। সংকট যেন অতি দ্রুত কেটে যায়, এই জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চাহিদাপত্র দিয়েছি এবং আমরা আশা করছি অতি দ্রুত সম্ভব আমরা এই কিট সংকট কাটিয়ে উঠব। আমাদের RT-PCR মেশিনটা এই মুহূর্তে একটু সমস্যার জন্য বন্ধ আছে। আমরা ক্যালিব্রেশন বা মেনটেন্যান্সের যে সমস্যা আছে সেটা কাটিয়ে উঠে RT-PCR টেস্ট করা শুরু করবো ইনশাআল্লাহ। ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিয়েও নানা অভিযোগ করেছেন স্বজনরা। গা ব্যথার পরে আমরা ওষুধ খাওয়াইছি গ্রামের ডাক্তার দেখে, তা দেখাইয়া কমে না, তারপরে আমরা সদরে নিয়ে আসছি। সদরে ওখানে টেস্ট করানোর পরে করোনা ধরা পড়ে। এখানে আসার পরে টোটালেই কোনো ডাক্তার ছিল না। আমি ডিউটি ডাক্তারের সাথে যোগাযোগ করি, ওনার বক্তব্যটা এরকম ছিল যে ওনার সেফটি কোনো জিনিস দেওয়া হয় নাই, তাই উনি আসতে পারবে না। পরে ডাক্তার আসছে, টোটালি কোনো ওষুধ সাপ্লাই না, নেবুলাইজারের দরকার, মেশিন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সব প্রস্তুতি নেওয়া যায়নি। এ কারণে রোগীদের বাইরে থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ কিনতে হচ্ছে। চিকিৎসা সেবা নিশ্চিতে 40 শয্যার করোনা ইউনিট ও 10টি ICU শয্যা প্রস্তুত করার কথাও জানানো হয়েছে। যেহেতু অনেকদিন ধরে করোনা রোগীর চিকিৎসা হয় না, আমাদের যেগুলো ওষুধ আমাদের সরকারি হাসপাতালে সাপ্লাই ছিল অনেকটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো আমরা রোগীদেরকে সরবরাহ করছি। আলাদাভাবে আইসোলেটভাবে আমরা চেস্ট এক্সরের ব্যবস্থা করা হয়, কোনো কোনো ক্ষেত্রে পোর্টেবল এক্সরের ব্যবস্থা করা হবে। এর জন্য আমরা সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। শেরপুরের শ্রীবর্দীতে 2 শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিখোঁজের একদিন পর মাছের ঘেরে ভেসে ওঠে বিবস্ত্র মরদেহ এবং ঘের মালিকের বক্তব্য নিয়েও প্রশ্ন জন্ম নিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পানিতে ডুবে মারা যেতে পারে 2 শিশু। শ্রীবর্দীর বটতলা মৃধাবাড়ি এলাকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গেল মঙ্গলবার দুপুরে 7 বছরের সকাল আক্তার ও 6 বছরের স্বপ্না খাতুন হেঁটে কোথাও যাচ্ছে, তারপর নিখোঁজ। পরদিন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাছের ঘেরে পাওয়া যায় 2 শিশুর বিবস্ত্র মরদেহ। এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আমার নাতি বললে কোনোদিন না গো, আমার বাড়ি আর আমার বাপের বাড়ি যাই গো। নতুন কাপড় চোপড় কিনতে গেছে, শু জুতা কিনতে গেছে, আর 2-3 জামা কাপড় নিয়ে গেছে। কাপড় চোপড় খান্দাত বলো, সুইতুল বলো, আর কেডা বলে নিয়ে গেছিল। স্থানীয়রা বলছেন ঘেরের পাশের আরেকটি পুকুর থেকে মাসখানেক আগে একজনের মরদেহ উদ্ধার হয়। সেই মৃত্যুর কারণ নিয়েও আছে ধোঁয়াশা। আবারও 2 শিশুর মারা যাওয়ার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন তারা। খারাপ হওয়ার সাথে একটা পুতুলের সিস্টেম দূরে দেখা গেছে। আমি কই যে এইগুলো কি পুতুল নাকি? তখন ওই বিয়ে না আব্বু গেলে কাছে গেছি, যখন পুরা পুনে আমি দিদির মাথা চুল দেখছি, তখন আমি অজ্ঞান মারি পড়ে গেছি। বাচ্চা দুটো বাড়ি ওই সাইডে এই ভিডিও মায়ের কাছে আসে,
এই যে আমার ঘুরতে করে আমার কাজ করে ওই দেখতে আসছে, হয়তো এই আসছে এই গুছু করে মাসা দেওয়া করবে। দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ঘের মালিক দিয়েছেন দুই রকম বক্তব্য। পুনাই দুইটা আহারে মেরে কান্দা বাজা নামলো, নামিয়ে গুছু করতাম, গুছু করতে চাবে আমার দমক তুলে, এই পুনাই তোমরা এই গরম পানির মধ্যে গুছু করতেছো, জড়াবো, বাইরের লোকের সাথে কথা বলার দরকার নাই, প্রশাসন আমার সাথে প্রশাসনের সবকিছু আমি খুলে দিচ্ছি। ঠিক আছে, আমি সকালবেলা দিতে বলছিলাম সেটা বইয়ের কারণে, এখন আমি কইছে না কই কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না, পরে আগামাতা কিছু করতে পারবো না, জানতে পারবো না, পরে আমি কোন কথা খুলে দেবো গেছে পুলিশে, তখন আমি তো শিকারে গেছি, কাপড় তো বাই করিও দিছি, কাপড় দিয়ে আমার দিছে, আমার খেলি আসিল না, পরে আবার যখন মারা গেছে তখন আমার খেলিছে। এরই মধ্যে শিশু দুটির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পানিতে ডুবে মৃত্যু, তবে তদন্তের পরই জানা যাবে রহস্য। মৃত্যু বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য শিশু দুটার মৃতদেহ আমরা ময়নাতদন্ত করার ব্যবস্থা করেছি। আজকে ময়নাতদন্ত কমপ্লিট হয়েছে, ওদের আত্মীয় স্বজন কাছে লাশগুলো বুঝাই দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে তখন আমরা কনফার্ম হবো যে হ্যাঁ মৃত্যু বিষয় সঠিক কারণটা কি ছিল। আপাতত এই বিষয়টা তদন্তাধীন আছে। সকাল আক্তার স্থানীয় রাজমিস্ত্রি সেলিম মিয়ার মেয়ে, আর স্বপ্না খাতুনের বাবা অটোরিকশা চালক স্বপন মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়, আর বন্যার কবলে পড়ে সর্বশান্ত হতে হয় ফুলগাজী পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে। বন্যা থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ করলেও তার বাসিন্দাদের কোনো কাজে আসছে না। ভাঙন কবলিত স্থানসহ নতুন নতুন জায়গা প্রতি বছরই ভাঙছে এবং মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা পানিতেই ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 9 বছরে 173টি স্থানে বাঁধ ভেঙেছে। এই ভাঙন চলতি বছরের 19 জুন রাতের। প্রতি বছরের মতো এবারও ভেঙেছে বাঁধ। 2024 সালে দুদফা ভাঙনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে ভাঙনে সবকটি গ্রাম প্লাবিত হয়। ভাঙা বাঁধ সংস্কারে ব্যয় করা হয় 20 কোটি টাকা। কাজের কাজ হয়নি কিছুই। এ নিয়ে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা, যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদাররা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে যায়, সঠিকভাবে কাজ করে না। নদীর ভিতর থেকে বালি দিয়ে এটা বাঁধটুকু কোনো রকম ঠিক করে দিয়ে যায়, যাতে কিছুদিন পরে বৃষ্টি আসলে বা বন্যা আসার আগে কিন্তু এগুলো ভাঙন সৃষ্টি হয়। সর্বশেষ কয়েকদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করছে, এই কাজগুলাই আমাদের এখন আবার ভাঙন দেখা দিয়েছে। এই সমস্ত কাজ সম্পাদনের পরে এগুলো অ্যাসেসমেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী আমরা পেমেন্ট করব, এবং এগুলো এর কোনোটা কিন্তু এই পর্যন্ত ভাঙেও নাই। এর আগে 2005 সালে 155 কোটি টাকা ব্যয়ে নির্মিত 122 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নিয়ে পাওবো। 2011 সালে কাজ শেষ হলেও 10 বছরও টেকেনি বাঁধটি। 2017 থেকে 2023 সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে 70টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে 5 কোটি 56 লাখ টাকা। এলাকার লোকের সমন্বয় নাই, কোনো কিছু নেই, এরা মাটি আনি দিছে, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা। তাহলে কাজের মান দান লইও তো একটা কথা আছে, কার কথা কে শুনে? এই অল্প বৃষ্টি হইলে আমাদের নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাওবো। এজন্য ব্যয় ধরা হয়েছে 7,340 কোটি টাকা। প্রকল্পটি এ বছর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যখনই কোনো বাঁধ হেবক হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখনই সবাই প্রত্যাশা করে ওয়াটার বোর্ড এখানে করবে। কিন্তু আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে, আসলে 9-6 কিছু নাই। ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে। ব্যাপকভাবে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে, স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হতে 50-100 বছর পর্যন্ত আমরা এটাকে এই করতে বন্যা প্রতিরোধ করতে পারি, সে ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের। এখানকার বাসিন্দারা বলছে জলের টাকা জলে যাচ্ছে, কাজে আসছে না বাসিন্দাদের। এবার 7,340 কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এটি যেন সঠিক বাস্তবায়ন হয়, এমন দাবি এখানকার ক্ষতিগ্রস্তদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।
বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইল সদরের যমুনা পাড়ের মানুষ। ক্ষয়ক্ষতির সংখ্যায় 5 শতাধিক পরিবার। বাড়িঘর নিরাপদে অনেকেই সরিয়ে নিচ্ছেন এবং নদী তীরে অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। জানমাল রক্ষায় স্থায়ী পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর। যমুনার গর্ভে কয়েক দফা বিলীন হয়েছে বাড়িঘর। সেই নদীর দিকে তাকিয়ে বাপদাদার ভিটেমাটির হারানো চিহ্ন খুঁজে ফিরছেন টাঙ্গাইল সদরের চর পৌলি এলাকার 70ঊর্ধ্ব খায়ের মণ্ডল। জায়গাও নাই, নওহারি নাই, তিনটে এখানে গাছ রয়েছে। খায়ের মতো যমুনার গ্রাসে প্রতি বছর সর্বস্ব হারান অনেকেই। এবছরও ভাঙনের কবলে যমুনা তীরবর্তী 5 শতাধিক পরিবার। ঝাউগাড়া থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা ঝুঁকির মুখে। বাধ্য হয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছে তীরবর্তী মানুষ। অনেক দূর থেকে বাড়ি ভাঙতে ভাঙতে আমাদের অসহায়, একবার আমাদের থাকা কষ্ট। 4বার 5বার বাড়ি টানছিলাম, বারবার ভেঙে গেছে, আবার আস্তানা করেছি, বাড়িঘর নিয়েছি। এবার শেষ সম্বলটুকু, যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত বিটায় বাড়ি বসত করছে। গতবার যে বাড়ি গোনা ভাঙছে, এই বাড়ি গোনা এখন আর একবার উঠা উঠা রয়েছে, মানে একবার 3জন 4জন করে মানুষ আছে, বাড়ির জায়গা পাওয়া না তো। বর্ষার শুরুতেই তীব্র হয়েছে ভাঙন, তার উপর অবৈধভাবে বালু উত্তোলন ভাঙনের মাত্রা বাড়িয়েছে। জানমালের ক্ষতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। যখন শুকনো মৌসুম থাকে ব্যাপক হারে বেকু মেশিন এবং ডেজার মেশিন দিয়ে মাটি কাটা হয়, যার ফলে যখন পানি আসার মৌসুম হয় তখন নদীর দুধারে প্রচুর পরিমাণে ব্যাপক হারে ভাঙে। অনেক জায়গা দুর্গ হয়ে গেছে, মাঠটা 5 পাখি ছিল, এখন মাঠে নামাজে মানুষই ধরে না। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। স্থায়ী বাঁধে নির্মাণের একটি প্রকল্পের কাজ চলমান জানালো পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশা করি। পাওবো তথ্যমতে যমুনার ভাঙনে সদরের অন্তত 30টি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীর উত্তরখানের রাস্তার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, তিনি আওয়ামী সরকারের সমর্থক ছিলেন। হাবিবুর রহমানের ছেলে হৃদয় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় এই কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবং হত্যা মামলার আসামি এসএম তোফাজ্জল হোসেনের আত্মীয় এই হাবিবুর রহমান, এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং তারা বলেছেন, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন হাবিবুর। তার বাড়ির সামনে যতটা জায়গা রাস্তার জন্য ছাড়ার কথা তা তিনি ছাড়েননি এবং সেই সাথে পূর্বশত্রুতার জেরে এখন তিনি রাস্তার অপর পাশে থাকা একটি বাড়ির কিছু অংশ ভাঙার চেষ্টা করছেন। সিটি কর্পোরেশন অভিযোগ পাওয়ায় রাস্তার ওই অংশের কাজ বন্ধ রেখেছে বলে জানায় প্রকৌশলী। যদিও এলাকাবাসী বলছে, স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হুমকির কারণেই সিটি কর্পোরেশন রাস্তার কাজ বন্ধ রেখেছে। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে উত্তরখান থানা পুলিশ। চিফ ইঞ্জিনিয়ার স্যারের কাছে অভিযোগ গেছে আজকে, এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাকে সন্ধ্যায় পাঠাইছে, টেক্সট করছে। আমার স্যারের নির্দেশনা হচ্ছে যে জায়গাগুলোতে একটু কমপ্লেন আছে, অভিযোগ আছে, সে জায়গাগুলো স্কিপ করে আমাদের কাস্টিং ওয়ার্কটা কমপ্লিট করতে বলছে। হচ্ছে যে আপনার এখানে 20 ফিট নাই, এখানে কাজ করতে পারবেন না। যে 20 ফিট হলে পরে আপনি কাজ করেন, না কাজ করেন। দেখলাম প্রায় 10 থেকে 15 জন ছেলে ফেলে নিয়ে আসছে, এসে কন্ট্রাক্টরকে বলে গেছে যে থেকে ওই পর্যন্ত রাস্তা যাতে না করে। হাবিব সাহেব তো উনি প্রায় কাজে বাধা দেয়, ড্রেন করার সময় উনি বাধা দিয়েছে। প্রতিবেশী এবং এলাকাবাসী এসে যখন ওনাকে বোঝানোর চেষ্টা করলো, উনি আমাদের মুখে সামনাসামনি তখন বলেন যে হ্যাঁ আমরা মেনে নিয়েছি, আমরা সব ভেঙে দেব, আমরা অন্যায় করেছি। যখন সবাই চলে যায়, পিছন থেকে সে নানা রকম কটু কথা বলে। ফোন দিয়েছিল সিটি কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার, উনি বলছিল যে আমাদের এটা জাস্ট খোঁজ খবর নিতে গেছি আমরা, আমাদেরকে কোনো অভিযোগ দেয়নি। সিটি কর্পোরেশন বলছে প্রয়োজন হলে আমরা ডাকবে। বাংলাদেশ সরকারকে চাপে ফেলার জন্য সীমান্তে পুশিং শুরু করেছে ভারত, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় জেলার আলেম ওলামা ও ইমামদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় আরও বলেন,
যেহেতু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই সরকারকে চাপে ফেলতেই বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া তিনি আরও বলেন, রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ কষ্ট বুঝবে না। যে ব্যক্তি জনগণের সাথে থেকে তাদের দুঃখ কষ্ট বোঝে, তারা নির্বাচিত হলে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায়। আর তাই সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এতদিন এই প্রচার করে নাই, এখন যেহেতু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, যেহেতু হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, সেহেতু এখন বাংলাদেশ সরকারকে চাপে ফেরার জন্য তারা সমগ্র বাংলাদেশের বর্ডারে এই পুশিং শুরু করেছে। প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে যত রানই হোক তারা করতে চায় শ্রীলঙ্কা, বলছেন কামিন দ্য ম্যান্ডিজ। অন্যদিকে যেই দিনের শুরুটা টিকে গেলেই গল টেস্ট জয় সম্ভব বলে মনে করেন নাঈম হাসান। 7 বছরে মাত্র 12 টেস্ট খেলা নিয়ে নিজেকে আনলাকি মানছেন না গলে 5 উইকেট নেয়া এই স্পিনার। 7 বছরে খেলেছেন মাত্র 12 টেস্ট। 13তম টেস্টে এসে বিদেশের মাটিতে পেয়েছেন প্রথমবার বোলিংয়ের সুযোগ। গলের ব্যাটিং স্বর্গে স্পিন জাদুতে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে নিয়েছেন ফাইফার। এত লম্বা ক্যারিয়ারে সুযোগটা মিলেছে কালে ভদ্রে। নিজেকে কিছুটা আনলাকি ভাবেন কি নাঈম হাসান? যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে, আলহামদুলিল্লাহ। আপনার দেখেন, সবার তো কেরিয়ার একরকম হয় না, আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বোলিং করার। তো যখনই রানটা আসবে না তখন ক্রিকেট তো রানের খেলা, তো প্রেসারে পড়ে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে, ওই প্ল্যানে বোলিং করছে। গল টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। আগের ইনিংসে 2 তারকা শান্ত মুশফিকের সাবলীল ব্যাটিং প্রতিপক্ষকে রাখছে অস্বস্তিতে। এই অবস্থা থেকে পঞ্চম দিনে বাংলাদেশ কি খেলবে জয়ের জন্য? অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে, আমরা যদি খুব ভালো একটা টোটাল করি। তো এরপর যে ছাড়ে ইনশাল্লাহ 5 ডে উইকেট অনেক কিছু হয়। দেখেন আসলে 5 ডেতে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দিই। ড্রয়ের চিন্তা ছেড়ে লঙ্কানদের ভাবনায়ও আছে জয়। আগের ইনিংসের রান রেট স্মরণ করিয়ে দিয়ে বললেন, বাংলাদেশকে অল আউট করতে পারলে যে টার্গেটই হোক সেটা পার করবে লঙ্কানরা। প্রথম ইনিংসে আমরা ভালো রান রেটে ব্যাট করেছি। বাংলাদেশকে প্রথম সেশনে অল আউট করতে পারলে বাকি 2 সেশনে টার্গেট যতই হোক আমরা এটা চেজ করব। এবার অপেক্ষা পঞ্চম দিনের। নাটকীয় কিছুই কি হতে যাচ্ছে এই গল টেস্টে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করে জয়সওয়াল শুভমানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের। আর প্রথম দিন শেষে 3 উইকেটে 359 রান করেছে টিম ইন্ডিয়া। লিডসে ব্যাট করতে নেমে 91 রানের উদ্বোধনী জুটি পায় ভারত। 42 রান করে কেএল রাহুল ফিরলে পার্টনারশিপ ভাঙে। 0 রানে ফেরেন এই সাই সুদর্শন, আর এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্যারিয়ারে এটি তার 4র্থ সেঞ্চুরি। তবে 101 রান করে ফেরেন স্টোকসের শিকার হয়ে সেঞ্চুরি তুলে নেন টেস্টে অধিনায়কত্ব পাওয়া শুভমান গিল, যা কিনা তার ক্যারিয়ারের পঞ্চম। এরপর ঋষভ পান্টকে সাথে নিয়ে 138 রানে অপরাজিত জুটি করেন এই অধিনায়ক। প্রথম দিন শেষে গিল 127, ঋষভ অপরাজিত আছেন 65 রানে। আর ইংল্যান্ড সফর দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করেছে ভারত ইংল্যান্ড। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।